পুলিশ হত্যা যারা করেছে তাদেরকে আপনি পুলিশকে বলছেন যে আইন শৃঙ্খলা রক্ষা করুন, আইন শৃঙ্খলা পরিবেশটি ভালো করুন, অথচ পুলিশ হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে জঙ্গিবাদ অপশক্তি তাদেরকে কিন্তু বিচার করার কোনো কথা আপনি বলছেন না, বরং তাদেরকে আপনি রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি দিয়েছেন। যারা খুন করেছে, এই আজকে যে শিক্ষার্থীদেরকে হত্যা করা হয়েছে সেই শিক্ষার্থীদেরকে এই বিচার করার জন্য শেখ হাসিনা সরকার স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি জাতিসংঘের কে আহ্বান করে সেগুলো করেছিল, অথচ এই সরকার কিন্তু ন্যায় বিচারের কোনো কিন্তু আগ্রহ, কোন আকাঙ্ক্ষা কিন্তু দেখায়নি। ন্যায় বিচারের যদি আগ্রহী থাকতো, আকাঙ্ক্ষাই থাকতো, তাহলে কি আজকে এই সরকার রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটি প্রদান করতে পারতো যে কাদেরকে বিচার করা যাবে, কাদের বিচার করা যাবে না, কারা খুনি নয়, এবং কাদের আইনের আওতায় প্রশ্ন তোলা যাবে না, বিচার বিভাগের আওতায় প্রশ্ন তোলা যাবে না, সরকারই তো সেটি নির্ধারণ করে দিয়েছে। তার মানে খুনি সরকারি ক্ষমতায় রয়েছে এবং খুনি সরকারি অপরকে খুনি বলার এক ধরনের রাজনৈতিক পরিবেশ তারা তৈরি করেছে। এবং বাংলাদেশের জনজীবন কিভাবে দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পেরেছে, নারীদের উপর নিপীড়ন কিভাবে বেড়ে গেছে, ধর্ষণের ঘটনা কিভাবে বেড়ে গেছে, এবং বিচার বিভাগীয় হত্যা যেগুলো নিয়ে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক বিশ্বে বিশেষ করে মানবাধিকার সংস্থাগুলো সোচ্চার কণ্ঠ ছিল। গত 5 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কতগুলো ঘটেছে, মব কিলিং এর শিকার, মব কিলিং ও বাস্তবতা নয়, এটা হচ্ছে এক ধরনের স্টেট স্পন্সর টেরোরিজম, এক ধরনের এই ঘটনাগুলো কত বেশি ঘটেছে। আপনাদের কাছে কোনো ডেটা আছে? হ্যাঁ, সেই ডেটা তো শুধু আমার কাছে কেন, আমাদের সবগুলো সংস্থা নানাভাবে কিন্তু এই তথ্য উপাত্তগুলো তুলে নিয়ে এসেছে। এবং এই যদিও এই সরকার মিডিয়াকে সম্পূর্ণ কুক্ষিগত করে রেখেছে, মিডিয়াতে কি বলা যাবে, মিডিয়াতে কি বলা যাবে না, ছাত্রলীগ আজকে এটি অবশ্যই আমাদেরও সীমাবদ্ধতার সংকট রয়েছে। আজকে এই ছোট করে যদি বলি যে আমাদের ছাত্রলীগের রাজনীতির মধ্যে নেতিবাচক দিক কি নেই, অবশ্যই ছিল। ছাত্রলীগ তো আমাদের পথ চলাতেও তো অবশ্যই ভুল ছিল, সেটি একটি বাস্তবতা রয়েছে। কিন্তু একই সঙ্গে আজকে দেখুন, আজকে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা, ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে যদি আপনি তাকান, আজকে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, একটি ছাত্র সংগঠন, যেই সংগঠন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, আমাদের গোটা বিশ্বের সামনে আমাদের যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আপনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা বিশ্বকে উপহার পালন করার জন্য গর্ব অনুভব করছেন, অথচ যেই সংগঠনটি আপনার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য রক্ত জড়িয়েছে, সংগঠিত করেছে, তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করছেন। আপনি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আপনি গাচ্ছেন, অথচ যেই সংগঠনটি এই জাতীয় সঙ্গীত এনে দিয়েছে, জাতীয় পতাকা ডিজাইন করেছে, আপনি প্রত্যেক মুহূর্তে ছেলে মেয়েদেরকে শেখাচ্ছেন যে স্যালুট দিতে হবে জাতীয় পতাকাকে, ভালোবাসতে হবে জাতীয় পতাকা, অথচ এই পতাকার ডিজাইনার বাংলাদেশ ছাত্রলীগকে আপনি রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা করতেন শুধুমাত্র নিজেদের অবৈধ গণতান্ত্রিক ক্ষমতাকে নিরাপত্তা দেওয়ার জন্য, যাতে কোনো ধরনের প্রতিবাদ প্রতিরোধ না হয়। আজকে বাংলাদেশ ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে এবং এটি তাদের ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার নমুনা। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মী, কয়েক লাখ নেতাকর্মী আজকে ক্লাসে যেতে পারছে না, পরীক্ষা দিতে পারছে না। গত 15 বছরে ক্যাম্পাসের বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক লাইফ কারো ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ক্ষতির শিকার হয়েছে। পরিসংখ্যানগুলো যদি সাহস থাকে, যদি সত্যতা থাকে, আমাদের কাছে তুলে ধরুক, অথচ আমাদের কাছে প্রমাণ রয়েছে। মেডিকেল কলেজগুলোতে যদি আপনি দেখেন, বাংলাদেশ সরকারি মেডিকেল কলেজগুলোতে আপনি জানেন যে কত প্রতিযোগিতামূলক পরীক্ষার মধ্য দিয়ে সেখানে মেডিকেল কলেজগুলোতে আমাদের মেধাবী শিক্ষার্থীরা লেখাপড়া করে। 4-5 বছর লেখাপড়া করেছে, ইন্টার্নশিপ শেষ, হুট করে তারা জানছে তাদের সার্টিফিকেট বাতিল, তাদের ছাত্রত্ব বাতিল করে দেওয়া হয়েছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যেখানেই ছাত্রলীগ মিছিল করার চেষ্টা করছে, মিটিং করার চেষ্টা করছে, সেখানে কিভাবে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লেলে দেওয়া হচ্ছে, না হলে এই ফ্যাসিস্ট সরকারের লাঠিয়াল বাহিনী কিভাবে তারা তাদের আক্রমণ পরিচালনা করছে, এটা তো গোটা বাংলাদেশের মানুষের সামনে, বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে পুরোপুরি উন্মোচিত হয়ে গেছে। আরেকটা বিষয় শিক্ষার কথা যেহেতু আসলোই, আপনাদের ছাত্রলীগের সদস্য কি পরিমাণ আছে সারা বাংলাদেশে? তারা কি এখন স্কুল কলেজ অথবা ইউনিভার্সিটিতে এখন তারা নেই? সংখ্যা কি আপনাদের জানা আছে কি পরিমাণ? হ্যাঁ, আমি তো আপনাকে শুধুমাত্র বাংলাদেশের মেডিকেল কলেজগুলো 5% শিক্ষার্থী ছাত্রত্ব বাতিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1000 শিক্ষার্থী তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি, ইয়ার ফাইনাল পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি। আরো 1000 শিক্ষার্থী তারা তাদের ক্লাসে যেতে পারছে না, পরীক্ষা যেতে পারছে না। এরা দেশে গণতন্ত্র, সংস্কার, এটা সেটা 90 নম্বর দিয়ে দিচ্ছে 100 নম্বরের মধ্যে। শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি দিকে তাকান, সেখানে ছেলে মেয়েদের কিন্তু ক্লাসের পরীক্ষা দেওয়ার মতো তাদের এই যে মানবাধিকার রয়েছে সেটি তারা নিশ্চয় দিতে পারছে না। গোটা বাংলাদেশ এই ব্যাপারে আপনাদের কোনো কর্মসূচি আছে? এই ছেলে মেয়েগুলো তাহলে কি করবে? এরা তো বেকার হয়ে পড়বে, দেশে তো বেকারত্ব বেড়ে যাবে অনেক। দেখুন, আমাদের কর্মসূচি আমরা যেটি মনে করি সেটা হচ্ছে যে আমাদের
বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, জনগণের ম্যান্ডেটকে পুনরুদ্ধার করা, নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা এবং এই ফ্যাসিস্ট ইউনিসের পতন ঘটানোই বাংলাদেশ ছাত্র সমাজের অন্যতম একটি লক্ষ্য বলে আমি মনে করি। এবং এটির মাধ্যমেই, এই গণতান্ত্রিক অধিকারের প্রত্যাবর্তন করার মাধ্যমেই শিক্ষার্থীদের শিক্ষার অধিকার থাকবে। আজ কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সুস্পষ্ট বলেছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করবো। একই সঙ্গে এটিও বলেছি কোটা সংস্কার আন্দোলনে আমরা বাংলাদেশ ছাত্রলীগ কিভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করার চেষ্টা করেছে, সমাধান করার চেষ্টা করেছে। শিক্ষার্থীদের দাবি, আমরা কি শিক্ষার্থীদের দাবি পূরণ করার জন্য কিভাবে কাজ করেছি না করেছি সেটির তুল্য মূল্য বিচার বিশ্লেষণ করবে আমাদের শিক্ষার্থীরা। এবং একই সঙ্গে আমরা এটিও বলেছি যে শিক্ষার্থীদের আজকে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে, যারা হয়তো সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে, ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, তাদেরকেও আমরা স্যালুট জানাই। যারা শান্তিপূর্ণ আন্দোলন করেছে, কর্মসূচি করেছে, তাদের উন্নত একাডেমিক লাইফ, তাদের মর্যাদাপূর্ণ জীবন, তাদের কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ আগামীতেও কাজ করে যাবে। শিক্ষার্থীদের সঙ্গে আমাদের যে বন্ধুত্ব, সেটি আগামী দিনে আরো বেশি দৃঢ় হবে, আরো সুগভীর হবে। এবং শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কোনো ধরনের বিরোধ নেই, কারণ আমরা মনে করি যে শিক্ষার্থীরা আমাদের সবচেয়ে বড় ছাত্র রাজনীতির পথ প্রদর্শক। আমাদের ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে এবং আমাদের গৌরব, আমাদের অর্জন, আমাদের উপলব্ধি, এটির একটি সম্মেলনের মাধ্যমেই বাংলাদেশ ছাত্রলীগের যে পতাকা, সেটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এটি তো তামাশা, এটি যে তারা বাংলাদেশের জনগণের সঙ্গে তামাশা করছে এবং তারা যে জবরদখল করে ক্ষমতা দখল করেছে এবং তারা যে সবাই ব্যক্তিগত স্বার্থসিদ্ধি নিয়েই ব্যস্ত রয়েছে। আজকে কেউ কিন্তু চাকরির টেবিলে পরীক্ষা নিয়ে ব্যস্ত নেই। আজকে যারা সরকারি চাকরির দাবিতে আন্দোলন করেছে, তারা এখন তাদের রাষ্ট্র ভাবনা প্রকাশ করছে, সংবিধান বদলে দেবে, এটা করবে সেটা করবে, তদবির বাণিজ্য ব্যস্ত রয়েছে, টেন্ডার নিয়ে ব্যস্ত রয়েছে, সচিবালয়ে নিজের রুম দখল করে বসে আছে। সরকারি বিজ্ঞাপন দিয়ে আজকে একটা ছাত্র সংগঠন, তাদেরকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে। তো এই হচ্ছে বাংলাদেশে। এবং আপনি আজকে তো এটি আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমরাও বাংলাদেশের ছাত্র সংগঠনগুলো দায়িত্বে আছে এখনো, অথচ আজকে এই 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় যারা, বিশেষ করে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমি এটি চ্যালেঞ্জ করে বলতে চাই যে 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এই ক্ষমতার দখলদার ফ্যাসিস্ট বাহিনীর লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে, তাদের অর্থনৈতিক অবস্থা কি, তারা কি ধরনের অসৎ উপায় অবলম্বন করেছে, তারা কি ধরনের রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, তারা কি ধরনের তদবির বাণিজ্য, তারা কি ধরনের পদোন্নতি বাণিজ্য, এই বিষয়গুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিভিন্ন খানে তারা জবরদখল করে যেভাবে বিভিন্ন ধরনের তদবির সুপারিশ নিয়ে ব্যস্ত রয়েছে, এটি তো আজকে তারা যতই মিডিয়া দখল করে রাখুক, আজ হোক কাল হোক, এই সত্য তরুণদের সামনে উন্মোচিত হবেই। এবং তরুণরা, আমি বলবো না যে আমার কথা বিচার করতে হবে, তরুণরাই বিচার করবে যে কারা নৈতিকতার বলে বলিয়ান ছিল আর কারা প্রতারণা করেছে আর কাদের নৈতিক মানদণ্ডটি আসলে কত শক্তিশালী। যে বিষয়গুলোকে কেন্দ্র করে আন্দোলনে শিক্ষার্থীদের ইনভলভমেন্টও ছিল, একটি ছিল মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া। আজকে কিন্তু সেখানে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া, আবার কিন্তু কোটাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া, সরকারিভাবে বিভিন্ন ধরনের জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশে বলে দেওয়া হচ্ছে যে এদেরকে নিয়োগ দেওয়া হবে, অথচ এর আগের কোটাগুলোর বিরোধিতা করা হয়েছে একই যুক্তির খাতিরে। তার মানে এটা পরিষ্কার হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ছাত্রলীগের কেউ প্রতিষ্ঠিত, মানে কোনো কমিটিতে বা কিছুতে ছিল না। না, সেটি ছিল না। এমনি ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নয়, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যারা শিক্ষার্থী রয়েছে, অপরাপর ছাত্র সংগঠনের কর্মীও যারা রয়েছে, তারা তো ছাত্রলীগের নেতা কর্মীদের সঙ্গে সবারই একটি সুমধুর সম্পর্ক ছিল। এবং এটি যেটি করেছে, অনুপ্রবেশের চেষ্টা বা ছাত্রলীগের কোন ধরনের এক ধরনের পরিচয়ের সদ্যাবরণ ধারণ করে সুযোগ সুবিধা গ্রহণ করা, সেই প্রবণতা তাদের মধ্যে তো অবশ্যই ছিল। বিশেষ করে আমরা সেই প্রবণতাটুকু ছিল এবং সে কারণে কিন্তু এই তারা কৌশলগুলো ধারণ করেছে, ছদ্মবেশটা ধারণ করেছে এবং এটির মাধ্যমে, এবং আমরা আজকে তো এটি বলার যথেষ্ট অবকাশ রয়েছে, যারা এই ছদ্মবেশগুলো ধারণ করেছে, যারা অপর একটি সংগঠনের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছে, তারা তো এই কর্মকাণ্ড, এই যে ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, এবং পরবর্তীতে আমরা সেটি অনেক প্রমাণও দেখেছি, তারাই সেটি জড়িত হওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে সেটি করেছে কিনা, শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এই প্রশ্নটিও রয়েছে। অনেকেই নিশ্চয়ই আপনাকে প্রশ্নটি করেছে, সেটা হচ্ছে এরকম যে ছাত্র শিবিরের কর্মীরাও আপনাদের দলের ভিতরে ছিল, আপনারা কি সেটা তখন বুঝতে পেরেছেন? তারা বেরিয়ে এসে এখন 5ই আগস্টের স্বাধীনতার পরে তারা এখন সেটি বলছেন যে ছাত্রলীগের ভিতরে তারা অনুপ্রবেশ করেছিলেন। শুধু ছাত্রলীগ নয়, বিশেষ করে এই যে সংগঠনটির কথা আপনি বললেন, একটি স্বাধীনতা বিরোধী মৌলবাদের সঙ্গে সম্পৃক্ত, যারা এক ধরনের শরিয়া আইন চায় বাংলাদেশে, এই সংগঠনটির একটি কৌশলই হচ্ছে ছদ্মবেশ ধারণ করা, ইন্ট্রেন্স ইন ডিসগাইজ। তারা ছদ্মবেশ ধারণ করে ভিতরে প্রবেশ করবে এবং শুধুমাত্র ছাত্রলীগ নয়, এটি অপরাপর ছাত্র সংগঠন, প্রগতিশীল আমাদের বামপন্থী ছাত্র সংগঠন, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশের একটি প্রচেষ্টা তাদের সবসময় ছিল এবং এটি ভবিষ্যতেও থাকবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে।
ওকে ওকে, আমরা আরেকটা জিনিসে আসি একটু। আরেকটা বিষয় হচ্ছে, সেটি আমরা জানি যে ঐতিহ্যবাহী ছাত্রলীগ আপনাদের প্রতিষ্ঠা হয়েছিল 1948 সালের 4 জানুয়ারি। 4 জানুয়ারি কিছুদিন আগে গিয়েছে, আপনাদের সেই রকম কোনো তৎপরতা আমরা দেখি নেই। আপনারা কি আগামীতে সার্ভাইভ করতে পারবেন? আপনাদেরকে তো নিষিদ্ধ করা হয়েছে। সেই ক্ষেত্রে আপনাদের প্ল্যান কি? 4 জানুয়ারি যে আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, সেটি ঘটা করে সেই উদযাপনের কোনো কিছু আমরা দেখতে পাইনি। জি প্লিজ। এই অবৈধ সরকার আমাদের নিষিদ্ধ করেছে, আর গোটা বাংলাদেশের তারুণ্য বাংলাদেশের দেয়ালগুলোতে জয় বাংলা রেখে দিয়েছে। তারা ছাত্রলীগের নেতা কর্মীদের দেখা মাত্রই গুলি করার চেষ্টা করছে, হত্যা করার চেষ্টা করছে, গ্রেপ্তার করার চেষ্টা করছে, কারারুদ্ধ করার চেষ্টা করছে। গোটা বাংলাদেশের সাহসী তারুণ্যের মিছিল দাবায় রাখতে পারবে না, এই শপথ ধারণ করে কিন্তু মিছিল করছে। বরং আমি তো মনে করি আমার ছাত্রলীগের অভিজ্ঞতায় এবারের প্রতিষ্ঠা বার্ষিকীটি অনেক বেশি সাহসী ছিল, এবারের প্রতিষ্ঠা বার্ষিকীটি অনেক বেশি পলিটিক্যালি সিম্বলিক ছিল। এবারের প্রতিষ্ঠা বার্ষিকীটি বরং আরো বেশি ঐক্যের ভিতে মজবুত, সৃজনশীল এবং সাহসী সংগ্রামের একটি ইস্পাত দৃঢ় লক্ষ্যে পরিচালিত হয়েছে। 4 জানুয়ারি স্বাভাবিকভাবেই, যেহেতু বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশে তো কোনো সংগঠনেরই আজকে সমাবেশ করার স্বাধীনতা নেই, রাজনৈতিক মতামত প্রকাশ করার স্বাধীনতা নেই, মানবাধিকার, মৌলিক মানবাধিকার কোনো কিছু তো নেই। এর মধ্যেও কিন্তু 4 জানুয়ারি বাংলাদেশের তারুণ্য নেমে এসেছিল। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছিল। শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছিল, খাদ্যদ্রব্য, শীতবস্ত্র নিয়ে তারা গিয়েছিল। অনলাইন অফলাইনে তারা আলোচনা সভা করেছিল, দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল শেখ হাসিনাতে আস্থা। লাখ লাখ শিক্ষার অধিকার বঞ্চিত শিক্ষার্থীরা ক্যাম্পাসের আশপাশে যে যতটুকু যেভাবে যেখান থেকে পেরেছে সেখানেই কিন্তু তারা শিক্ষার অধিকারের দাবিতে সমাবেশ করার চেষ্টা করেছে। এবং এর বাইরেও আনুষঙ্গিক কর্মসূচি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো, ধানমন্ডি 32 নম্বরকে তছনছ করে দেওয়া হচ্ছে। এবং এরা আজকে ইতিহাস, মুক্তিযুদ্ধ, সভ্যতা নিয়ে আমাদেরকে শিক্ষা দেয়। এবং বাংলার তারুণ্য বলেছে বাংলার প্রতিটি ঘর ধানমন্ডি 32 নম্বর। এই মর্মবাণীকে ধারণ করে কিন্তু প্রত্যেকটি ঘর থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। দেখুন, এখানে যদি আমি বিশেষ করে বাংলাদেশের শিক্ষার্থীদের উদ্দেশ্যে যদি পাল্টা বিশেষ করে যে বক্তব্যটি আমরা নিয়ে আসতে চাই, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতি, নেতিবাচক ছাত্র রাজনীতি, নেগেটিভ স্টুডেন্ট পলিটিক্স এর কারণে 4 বছরের লেখাপড়া 8 বছরে গিয়ে শেষ করতে হতো। এবং বন্দুক যুদ্ধ কি পরিমাণ ছিল, ছাত্র সংগঠনগুলোর মধ্যে অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষ কিরকম ছিল। 2009 এর পরে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেশনজট মুক্ত হয়েছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলো বহিরাগত মুক্ত হয়েছে, এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ সংঘাত সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়গুলো কখনোই বন্ধ হয়নি, নির্বিঘ্নে শিক্ষা জীবন অতিক্রম করতে পেরেছে। এটি তো আকাশ থেকে আসেনি। এটির পেছনে যেমন সরকারের সদিচ্ছা ছিল, একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের একটা আন্তরিকতা ছিল, পরিবর্তনশীল ছাত্র রাজনীতি ছিল। 15 বছরে অপ্রত্যাশিত আকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি সেটি নয়, ঘটেছে। এবং সেগুলো কিন্তু অবশ্যই সংগঠন কখনোই এন্ডোর্স করেনি, বরং সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আরো যেন সেটিকে যেন কারেকশন করা যায়, সেটির জন্য একটি সমাধান করা যায়, সেখান থেকে যেন শিক্ষা গ্রহণ করা যায়, সেই চেষ্টাটি কিন্তু আমরা করেছি। এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনা, সেটি আগের বাস্তবতা, এখনকার বাস্তবতা, 2008 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতা গ্রহণের আগের বাস্তবতা, মধ্যবর্তী সময়ের বাস্তবতা, আর এই 2024 সালের 5 আগস্ট পরবর্তী বাস্তবতা দেখি কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তোফাজ্জল হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে কিভাবে হত্যা করা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদকে কিভাবে হত্যা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের প্রত্যেক জনই তারা সচক্ষে তাদের নিজ চোখে সেটি দেখেছে। এবং এর আগেও এই কর্মকাণ্ডগুলো, আজকে এই যে অপকর্মগুলো রয়েছে, এটির জন্য তো একজন, আমাকেও বলার প্রয়োজন, আমি বারবার বলছি, তাদের জবানিতে যদি বলি, তারা বলছে যে তারা এই আন্দোলনে পুলিশ হত্যার কোনো বিকল্প ছিল না, এই আন্দোলনে থানা লুট করার কোনো বিকল্প ছিল না, এই আন্দোলনে তাদের সশস্ত্র সংগ্রাম করার প্রস্তুতি ছিল। এবং এই ধরনের এই আন্দোলনের সংঘাত সহিংসতার অনুঘটক যে তারাই, এবং এখানে তারা শীর্ষ সন্ত্রাসীদের কিভাবে ব্যবহার করেছে, যারা কারাগারের থেকে বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ডের জন্য যারা জেলের অভ্যন্তরে ছিল তাদের কিভাবে তারা ভূমিকা পালন করিয়েছে, সশস্ত্র ক্যাডারদের কিভাবে তারা ব্যবহার করেছে। এবং শুধু তাই নয়, শিক্ষার্থীদের অভ্যন্তরে ঢুকে কিভাবে শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে, তার পেছনে গুলি করে, সামনে গুলি করে, বারান্দায় রয়েছে সেখানে তারা গুলি করেছে। এবং এটিগুলো কিন্তু শিক্ষার্থীরা মিছিল করছে, সেখানে পুলিশ নেই, সেখানে অপর কোনো সংগঠন নেই, শিক্ষার্থীরা মৃত্যুর করে ঢলে পড়ছে। এবং এই প্রত্যেকটি মৃত্যুর সঙ্গে কিন্তু তারা সম্পৃক্ত রয়েছে। মুক্ত বাংলাদেশের প্রশ্নে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। মুক্তিযুদ্ধের অঙ্গীকার, লাখো শহীদের রক্তরঞ্জিত বাংলাদেশ, যেখানে আমাদের সবার অঙ্গীকার হচ্ছে একটি উদার, মানবিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ হই এবং জনগণের ম্যান্ডেট প্রাপ্তরাই রাষ্ট্র পরিচালনা করবে, সেই লক্ষ্যে আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে যার যার জায়গা থেকে ভূমিকা পালন করার
চেষ্টা করি।